সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জ্বালানি তেল সংকট কাটেনি, পাম্পে দীর্ঘ লাইনে ভোগান্তি, আছে ফুয়েল পাস নিয়েও অভিযোগ। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর প্রাণহানি, রাজধানী সহ 4 সিটিতে টিকাদান শুরু। সেনাবাহিনীতে বিভাজন বা রাজনৈতিক প্রভাব গ্রহণযোগ্য নয়, সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী। জ্বালানি তেলের জন্য দীর্ঘ অপেক্ষা কবে শেষ হবে জানেন না যানবাহনের চালকরা। রাজধানীর পাম্পগুলোতে আজও ছিল আগের চিত্র, কোথাও কোথাও তেল বিক্রি বন্ধ। ফুয়েল পাস চালুর পরও সমস্যার সমাধান হচ্ছে না বলে জানান কেউ কেউ। বিজয় সরণি থেকে জিয়া উদ্যানের এই সড়কে যত দূর চোখ যায় শুধু গাড়ি আর গাড়ি। দীর্ঘ এই সারি শেষ হয়েছে প্রায় 2 কিলোমিটার দূরে তালুকদার ফিলিং স্টেশনে। রবিবার ভোর থেকে একই চিত্র রাজধানীর তেজগাঁও ট্রাস্ট ফিলিং স্টেশনের আশপাশে। এখানেও প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ সারি। তেল শেষ হয়ে যাওয়ায় কেউ কেউ ঠেলে মোটরসাইকেল নিয়ে আসেন। হাঁটি নিয়ে এসছি বলতে একটু তেল আছে, 10-20 ফিটে নাটটা টানতেছে। এভাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত পাম্প পর্যন্ত যাওয়ার পথে এভাবে কিন্তু টানতে হবে, এই জন্য স্টার্ট দিচ্ছি না। আবার দীর্ঘ অপেক্ষার পরও চাহিদা মতো তেল মিলছে না অনেক পাম্পে। সন্ধ্যার পরে লাইন অনেক বেশি থাকে, এই জন্য আজকে ভোরে বেরোইছি, আসছি যে 2 ঘন্টায় হয়ে যাবে। আমার 9টায় অফিস, 6টায় বেরোইছি, 8টার মধ্যে হয়ে যাবে, বাট এখন 11টা বাজতে চলে, এখনো মাত্র আসলাম পাম্পে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্বচ্ছ ও আধুনিক করা এবং ফিলিং স্টেশনগুলোই শৃঙ্খলা ফেরাতে সরকার ফুয়েল পাস মোবাইল অ্যাপ চালু করে 9 এপ্রিল। কিন্তু তা নিয়েও অব্যবস্থাপনার অভিযোগ করেন অনেকে। ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে গেছি, দেখি সাইট আন্ডার মেনটেন্যান্স, সো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন কি করবে, এই দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না অ্যাপসটা, কারণ অ্যাপসে রেজিস্ট্রেশন করতে গেলে করা যাচ্ছে না, বা মাঝখানে কিছু সময় অন থাকতেছে, কিছু সময় অফ থাকতেছে। সংশ্লিষ্টরা বলছেন অস্বাভাবিক চাহিদা এবং একই গ্রাহক বারবার তেল কিনতে আসায় পাম্পগুলোতে কৃত্রিম চাপ তৈরি হচ্ছে। আপনি যখন লিমিট শেষ করবেন আপনি কিন্তু তেল আর পাচ্ছেন না। একই সাথে আপনি আমার স্টেশন থেকে যদি তেল নেন, আপনি ওই দিন যদি অন্য স্টেশনে ট্রাই করেন, আপনি কিন্তু মার্ক হয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি শাস্তিযোগ্য অপরাধ এটা, আপনি এটা পারেন না। তো এই জায়গাগুলো হয়তো বা ঠিক হবে বলে আমরা আশা করতেছি। আজকের আরও 5টা অ্যাড করা হয়েছে, হয়তো ওইগুলো অ্যাড করা নিয়ে কোনো মন্ত্রণালয়ের টেকনিক্যাল টিম কাজ করতেছে। ভেরি শর্ট টাইম, আজকের হবে না, যতটুকু আমরা জেনেছি কালকের নাগাদ এটা ঠিক হয়ে যেতে পারে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এর প্রভাব পড়ে বাংলাদেশে। জ্বালানি তেল নিয়ে সরকারের পক্ষ থেকে বারবার উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানানো হলেও আমার পেছনের গাড়ির এই দীর্ঘ সারি বলছে মানুষের মধ্যে এখনও উদ্বেগ কিংবা আতঙ্ক কোনোটাই কাটেনি। একই সাথে রয়েছে জ্বালানি তেল নিয়ে সিন্ডিকেট এবং কালোবাজারের অভিযোগ। এখন মাঠের চিত্র স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে সেটি এখন বড় প্রশ্ন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 4টি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 6টি শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 762 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 150 জনের। রাজধানী সহ সারা দেশে বাড়ছে হামের প্রকোপ, ফলে ঢাকার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। 15 মার্চ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মারা গেছে 1.5 শতাধিক শিশু। পাশাপাশি রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল ও বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে রোগী। হঠাৎ রোগী বেড়ে যাওয়ায় অনেক হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। তবে স্বস্তির খবর, ধীরে ধীরে অনেক শিশু সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছে স্বজনেরা। কালকে লাইভ করছে না, চোখ মেলছে না, সারাদিন ঘুমাইছিল, লা করছে না, কোনো কিছু করে নাই। আজকে অনেক সুস্থ। কালকে পুরো শরীর কালো দাগ পড়ে একেবারে অবস্থা খারাপ ছিল। এখন আল্লাহর রহমতে একটু ভালো আছে। এখানে চিকিৎসা নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আমাদেরকে আজকে ছুটি দিছে। তবে কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে আবার নতুন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। বাচ্চারা নিয়ে বাসায় গেছি গত বৃহস্পতিবারে, যাওয়ার পরে বাচ্চারা আবার যে হাম হয়েছে, জ্বর বেড়ে গেছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে, পরে আবার আইসা ভর্তি হয়েছে আর কি। ভালোই ছিল, কিন্তু কালকে ওর জ্বর আসছে, আবার হঠাৎ করে একটু কাশি দিতেছে, আবার ব্লাড ইনফেকশন,
ইউরিন ইনফেকশন আছে, কিন্তু হাম চলে যাওয়ার পরে ওই সমস্যাগুলা পুরোপুরি যায় না। চিকিৎসকেরা বলছেন বাড়ি ফেরার পর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুর প্রতি বিশেষ যত্ন নিতে হবে। আক্রান্ত হওয়ার পরেও সে ভালো হয়ে গেল, ভালো হওয়ার পরেও কিন্তু তার ইমিউনিটি ফিরতে মোটামুটি 2-3 সপ্তাহ লেগে যায়। আর এর ইমিউনিটিকে বুস্ট আপ করার জন্য আমরা একটু ভালো খেতে বলি, মানে হাই প্রোটিন ডায়েট খেতে বলি, পানি খাবে, রেস্টে থাকবে, যাতে করে তার খুব দ্রুত এই জিনিসটা রিকভারি। বাড়িতে হাম আক্রান্ত শিশু থাকলে তাকে আলাদা রাখার পাশাপাশি 6 মাস হলেই শিশুকে হামের টিকার আওতায় আনার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আমরা এই প্রাদুর্ভাবকে মোকাবেলা করার। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এবং ময়মনসিংহ ও বরিশাল সিটিতে আজ শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। রাজধানীতে এই কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে, কমছে সংক্রমণের প্রবণতা। দেশের সর্বত্র শিশুরা এখন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হচ্ছে। টিকাদানে বিঘ্ন ঘটায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত 145 জন শিশুর। এই অবস্থায় টিকাদান কর্মসূচি শুরু করেছে বর্তমান সরকার। 5 এপ্রিল থেকে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ 18 জেলার 30টি উপজেলায় জরুরি ভিত্তিতে এই প্রতিষেধক দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় রবিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে হামের টিকাদান কার্যক্রম চালু করে সরকার। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। চলবে 11 মে পর্যন্ত। যে আমাদের এই হাম প্রতিরোধে আমাদের যে প্রাদুর্ভাব, এইটি মোকাবেলা করতে হলে আইসোলেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর সহ সংশ্লিষ্ট সকল উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে সহ টার্সিয়ারি লেভেলের সকল হাসপাতাল এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কিন্তু আমাদের আইসোলেশনটিকে আমরা গুরুত্ব দিচ্ছি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আশা করেন দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। শিশুদের টিকাদানের ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। আমরা আশা করি আপনাদের সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মিজেলসের হাত থেকে আমাদের ভবিষ্যৎ বংশধর বাচ্চাদেরকে আল্লাহর রহমতে আমরা বাঁচাতে পারব। 20 এপ্রিল সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি আশঙ্কা করেন সামনের দিনগুলোতে ডেঙ্গু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। আমরা আরো আগে থেকে ডেঙ্গুর বিরুদ্ধে ওয়ার্ক শুরু করেছি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনী ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা। এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। তারেক রহমান বলেন, অতীতে নানা ঘটনা ও কর্মকাণ্ডে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ওই ঘটনার মাধ্যমে সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংগঠিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয় এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। রাজনৈতিক কারণে কিংবা ন্যায় ও ন্যায্যতার ব্যত্যয় ঘটিয়ে যদি আপনাদের কারো প্রতি কোনো অবিচার করা হয়ে থাকে, বর্তমান সরকার সেটি যথানিয়মের প্রতিকার করার চেষ্টা করবে। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত গণভোট এবং সাধারণ নির্বাচন বা অন্যান্য ভোট এক বিষয় নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। আর যেসব অধ্যাদেশ উপস্থাপন হয়নি সেগুলো নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো জাতীয় সংসদে পাশের বিষয়ে রবিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন আইনমন্ত্রীও। ব্রিফিংয়ে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের সময়ে করা অধ্যাদেশগুলো বিল আকারে পাশের ক্ষেত্রে বিএনপি সরকার কোনো অস্বচ্ছতা রাখেনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে যদি কোনো গণভোট করতে হয় তাহলে তা সংবিধানের 142 অনুচ্ছেদ অনুসারে করতে হবে, অথবা সংবিধানের বাইরে গিয়ে। এটা ঘটনাক্রমে সিদ্ধ অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। ভবিষ্যতে যদি কোনো গণভোট করতেই হয়, আজ আর সাংবিধানিক গণভোট হবে আর্টিকেল 142 অনুসারে,
অথবা যদি সংবিধানের বাইরে, যেহেতু সংবিধানে এমন কিছু বলা নাই যে আর কোনো গণভোট কোনো বিষয়ে করতে পারবে না সরকার চাইলে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সংসদীয় রীতিতে ওয়াকআউটের সুযোগ থাকলেও এবার যে ইস্যুগুলো সামনে এনে বিরোধী দল ওয়াকআউট করেছে তা যথাযথ ছিল না। আমরা কোনো কারণ দেখিনি শেষের দিনে ওয়াকআউট করার। নির্বাচনের কিছু ইস্যু তুলে এবং অন্যান্য অপ্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকবার ওয়াকআউট করেছেন, সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি। এদিকে আইনমন্ত্রী অভিযোগ করেন, সরকার অধ্যাদেশ বাদ দিয়েছে এমন বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু মহল। বিচারকরা স্বাধীন। আপনারা শুনেছেন পার্লামেন্টে আমরা বলেছি যে একজন সহকারী জজের ট্রান্সফার বা বদলি, ডিসিপ্লিনারি অ্যাকশন, পদোন্নতি কোনো কিছুই দেওয়ার ক্ষমতা আমাদের এককভাবে না। এটা সুপ্রিম কোর্ট যদি অ্যাপ্রুভ না করেন এটা আমরা করতে পারি না। তিনি জানান 110টি অধ্যাদেশকে বিল আকারে সংসদে আনতে হয়েছে, যা 91টি বিলের মাধ্যমে উপস্থাপন করা হয় এবং সেগুলো সংসদে পাশও হয়েছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশে পুনরায় ফ্যাসিবাদ কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার রাজধানীতে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজপথে নামার হুঁশিয়ারি দেন। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে রবিবার জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় করে 11 দলীয় ঐক্য। এ সময় দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা। জুলাই সনদটা বাস্তবায়ন না হয় তাহলে আমার মনে হয় যে আমাদের সকল শহীদ পরিবারের সাথে বেইমানি করা হবে, শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে, আহতদের সাথে বেইমানি করা হবে, সারা বাংলাদেশের সাথে বেইমানি করা হবে। মাজলুম দল হওয়ার সত্ত্বেও বিএনপি ক্ষমতায় যাওয়ার পর শহীদের আকাঙ্ক্ষাকে ভুলে গিয়ে গণরায়ের বিপক্ষে অবস্থান করবে এমন প্রত্যাশা আমাদের ছিল না। হুঁশিয়ার করে বলতে চাই যে আমরা কিন্তু শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা, আমরা কিন্তু এই দিনগুলো আমরা মেনে নিতে পারবো না। বিএনপি রাজনৈতিক স্বার্থে জুলাই যোদ্ধাদের ব্যবহার করছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করে বর্তমান সরকার তার নানা কাজের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কখনো তারা 71-এর নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল, সকল আন্দোলনের সুবিধা নিয়েছে, কিন্তু কোনো আন্দোলন, কোনো গণ আন্দোলনের তারা প্রতিশ্রুতি কখনোই রক্ষা করে নাই। জামাতে ইসলামের আমির বলেন, আওয়ামী বাকশালী কায়দায় একদলীয় শাসন দেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায় বিএনপি। বিএনপি জাতির সাথে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। এবার তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেয়নি। তারা তখন বলেছে গণভোট হারাম। অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। ইনশাআল্লাহ দিব না। জুলাই পরিবারের সাথে থাকার আশ্বাস দেন জামায়াতের আমির। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈদেশিক মুদ্রার প্রধান দুই উৎস রপ্তানি ও রেমিটেন্স ঝুঁকিতে পড়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে এই ঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এই অবস্থায় বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে আরও তৎপর ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রোববার এনআরবি আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানিয়েছেন তারা। এ সময় বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া বিপদে পড়া প্রবাসীদের দ্রুত আইনি সহায়তা ও কর্মসংস্থান সুরক্ষায় সক্রিয় হওয়ার কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরু। যুদ্ধ সংকট যদি খুব দীর্ঘায়িত হয় এবং এখানে আমাদের যে ডায়াসপোরা আছে, যে দেখা যায় যে তারা রিক্রুটমেন্ট বন্ধ করে দেয়, এই ধরনের যে কাজে তারা যায় সেই কাজের জন্য তারা লোক নিতে বন্ধ করে শুরু করলো, ফলে সেখানে কিন্তু এটাও একটা ঝুঁকির মধ্যে আমরা আছি। হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত। জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় একটি হত্যা চেষ্টা মামলায় তার জামিন মঞ্জুর করেছে আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে 50,000 টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান শিরিন শারমিন চৌধুরী। গত 7 এপ্রিল ভোরে রাজধানীর একটি বাসা থেকে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের এক পর্যায়ে আজিমপুর সরকারি কলোনি এলাকায় মিছিল চলাকালে মোহাম্মদ আশরাফুল গুলিবিদ্ধ হন। এই ঘটনায় লালবাগ থানায় মামলা দায়ের করা হয়। বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কোনো নিরাপত্তা হুমকি দেখছেন না ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরোয়ার। রোববার রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠান স্থলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান। আপনাদের নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তা করবেন। অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে আপনাদের নির্ধারিত সময়ের পরে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বরাবরের মতো এবার ঐতিহ্যবাহী বর্ষবরণের আয়োজন করেছে সঙ্গীত বিদ্যায়তন ছায়ানট। রমনা বটমূলে ভোরে শুরু হবে এই আয়োজন। অংশ নেবেন প্রায় 200 শিল্পী। আর একদিন পরই বাঙালি বরণ করে নেবে বাংলা নববর্ষ 1433। প্রতিবারের মতো এবারও রাজধানীর রমনা বটমূলে হবে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। পরিষদে কিছু পায় কিনা সেটা কিন্তু রবিবার বিকালে ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হয়। 2 ঘন্টার অনুষ্ঠানে থাকবে প্রকৃতি, দেশপ্রেম ও লোকজ জীবনের গান। বিগত বছরের সব প্রতিকূল আবর্জনা দূর করে আমরা হতে চাই আরো মানবমুখী। নতুন বছর বাঙালিকে সে শক্তি যোগাক। সকালে স্নিগ্ধ প্রকৃতি এবং মানব ও দেশপ্রেমের গানের পাশাপাশি থাকছে লোক জনজীবনের সুর। শঙ্কাহীনভাবে গান গাইতে চাই, অভয় মনে গান গাইতে চাই। শঙ্কা থাকলেও আছি, না থাকলেও আমরা গাইবই। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংস্কৃতি বিরোধী অপশক্তিকে উপেক্ষা করে মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই আয়োজন। আমরা নির্ভয়ে সব ধরনের গান গাইতে চাই। সংস্কৃতির সকল প্রকাশ যেন নির্বিঘ্ন হয়, এটি আমাদের আকাঙ্ক্ষা। আয়োজকরা জানান, বিশ্বজুড়ে অস্থিরতা ও সংঘাত নয়, তারা চান শান্তি, সংহতি আর মানবিক পৃথিবী। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও দীপ্ত টিভি। জরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। পাকিস্তান সুপার লিগে খেলা বাংলাদেশের 2 পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানার জন্য দেওয়া অনাপত্তিপত্রের মেয়াদ 1 দিন বাড়িয়েছে বিসিবি। পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে 12 এপ্রিল পর্যন্ত বাংলাদেশি সব ক্রিকেটারকে পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছিল বিসিবি। তবে আগামীকাল পেশোয়ার জালমির ম্যাচ থাকায় এই দুজনকে আরেকদিন পাওয়ার আশায় বিসিবিকে অনুরোধ করে পিসিবি। তাতে সাড়া দিল বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। 14 এপ্রিল দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন রানা ও শরীফুল। এদিকে 21 এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র থাকলেও চোট পেয়ে দেশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। ডোপ টেস্টে পজিটিভ হয়ে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার। 2016 ও 2019 সালের এসএ গেমসের স্বর্ণজয়ী এই ক্রীড়াবিদকে আন্তর্জাতিক ও ঘরোয়া সব প্রতিযোগিতা থেকে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। নভেম্বরের ইসলামিক সলিডারিটি গেমসের আগে ঢাকায় নেওয়া তার নমুনা পরীক্ষায় নিষিদ্ধ উপাদান পাওয়া যায় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে মাবিয়া দাবি করছেন তিনি পায়ের ব্যথার জন্য চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করেছিলেন, যে ডোপিং তালিকায় থাকা উপাদানের সঙ্গে সম্পর্কিত। 2012 সালে জাতীয় দলে ক্যারিয়ার শুরু করা মাবিয়ার ঝুলিতে আছে আন্তর্জাতিক 5টি স্বর্ণ। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জ্বালানি তেল সংকট কাটেনি, পাম্পে দীর্ঘ লাইনে ভোগান্তি, আছে ফুয়েল পাস নিয়েও অভিযোগ। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 10 শিশুর প্রাণহানি, রাজধানী সহ 4 সিটিতে টিকাদান শুরু। সেনাবাহিনীতে বিভাজন বা রাজনৈতিক প্রভাব গ্রহণযোগ্য নয়, সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী।
এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আর তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।